জামায়াতের ছায়া মন্ত্রিসভায় কি মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো মন্ত্রী নেই? গুমের মতো স্পর্শকাতর ইস্যুতেও তিনি ভুল তথ্য এবং ভিত্তিহীন তথ্য দিয়েছেন। রাজনীতিতে মেধার প্রমাণ দিতে হয় কাজ দিয়ে। বিষয়টা এমন নয় এটা নতুন কোনো কনসেপ্ট। বাংলাদেশে এই প্রথমও হচ্ছে না। বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন তারাও ছায়া মন্ত্রিসভা করেছিল। বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে এর প্রচলন আছে, তাই ধারণাটা নিয়ে খুব বেশি ভাবনার কিছু নেই। নিশ্চয়ই গণতান্ত্রিক রাজনীতির একটা চর্চা তৈরি করতেই এই বিকল্প মন্ত্রিসভার আয়োজন। অভিনন্দন জামায়াত ইসলামীকে সফলভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের জন্য। এ পর্যন্ত বলে শেষ করতে পারলেই বোধহয় ভালো হতো, কিন্তু সমস্যা হলো কিছু প্রশ্ন থেকে যায়। আসুন সংকট আর সম্ভাবনার ইমব্যালেন্স শিটটা একটু দেখি। নির্বাচনের পরপরই যখন বিএনপি সরকার গঠনও করেনি তখন জামায়াতের শিশির মনির বলেছিলেন ছায়া মন্ত্রিসভার কথা। এরপর এনসিপির আসিফ মাহমুদও একই কথা বলেছেন। ইটস ওকে, বিএনপি সরকার গঠনের পর সেটা কেন সাথে সাথে হলো না? আরও বড় প্রশ্ন, এনসিপিকে বাদ দিয়ে কি এই মন্ত্রিসভা হলো? আর যদি এনসিপিকে যুক্ত করার সুযোগ থাকে তাহলে কোথাও সমস্যা আছে। গণমাধ্যমে যে তালিকা এসেছে সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো তো দেয়াই হয়ে গেছে, তাহলে এনসিপি কোথায় বসবে? আবার জামায়াত শুধু নির্বাচিতদের নয়, অনির্বাচিতদের নিয়েও মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। সেটিও আলোচনার বিষয় হতে পারে। ছায়া মন্ত্রিসভা কেবল সরকারের বিরোধিতা করবার জায়গা নয়, নিজেদের তৈরি করবারও জায়গা। জামায়াতও তাই বলছে। ট্রেনিং হবে, গ্রুমিং হবে, এখান থেকেই তৈরি হবে আগামীর নেতৃত্ব। সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করা হবে, দুর্বলতা চিহ্নিত করা হবে, বিকল্প নীতি দেয়া হবে, ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব তৈরি করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা টিম হবে। মানে এর সাথে যুক্ত হবে, জামায়াত বলছে ছাত্র শিবিরের সাবেক নেতারাও। শুনতে ভালো, কিন্তু যে তালিকা আমরা দেখলাম সেটা যদি ফাইনাল হয় তাহলে সেটা হতাশার বিষয়। কারণ ছায়া মন্ত্রী হওয়ার একটা মাপকাঠি তো আসলে থাকতে হবে। যে মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন সে বিষয়ে তার অনেক কাজ থাকতে হবে। অন্তত 6 মাসে তার বিকল্প চিন্তা আমাদের বুঝতে পারার কথা। এখন প্রশ্ন হলো এই তালিকায় কারা কারা আছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর এত ভুল ধরে জামায়াত নেতারা প্রতিদিন কোনো না কোনো ভাবে সালাউদ্দিন আহমেদের সমালোচনা তারা করেন, কিন্তু এই পদের জন্য তারা কাকে দিলেন? এম হামিদুর রহমান আজাদকে। তিনি নির্বাচিত নন, বাদ দিলাম সেটা। গত 6 মাসে স্বরাষ্ট্র বা আইন শৃঙ্খলা ইস্যুতে তিনি কি কি কাজ করেছেন যা তাকে এই পদের জন্য সবচেয়ে যৌক্তিক করে তুলল? কোন ইস্যুতে তিনি পূর্ণাঙ্গ এবং শক্তিশালী বক্তব্য দিয়েছেন? বরং কথা বলতে গিয়ে আমরা দেখলাম যে তিনি ভুল কথা বলছেন। 6 মাসে 512 জন গুম হয়েছে, এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। গুমের মতো স্পর্শকাতর ইস্যুতেও তিনি ভুল তথ্য এবং ভিত্তিহীন তথ্য দিয়েছেন। তাহলে প্রশ্ন উঠতেই পারে, সরকারের ভুল ধরার জন্য যাকে তৈরি করা হচ্ছে তিনি নিজেই তো তথ্যের জায়গায় সতর্ক নন। তারপরও তাকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো। এখানেই আমার প্রশ্ন। আবার আছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি জামায়াতের সেকেন্ড ম্যান, এতে সন্দেহ নেই। কিন্তু তাকে আন্তর্জাতিক ইস্যুতে দায়িত্বে কেন ভাবা হলো? 6 মাসে পররাষ্ট্রনীতি, আঞ্চলিক রাজনীতি কিংবা আন্তর্জাতিক সংকট নিয়ে তিনি ঠিক কি কি করেছেন যা তাকে এই জায়গায় স্বাভাবিক পছন্দ হিসেবেই দেখা যায়? সহজ করে বলি, শিশির মনির আইন নিয়ে কথা বলেন, সংবিধান নিয়ে কথা বলেন। তাকে আইনমন্ত্রী হিসেবে কল্পনা করতে অসুবিধা বোধ হয় থাকে না। তার কাজের সঙ্গে আইন মন্ত্রণালয়ের একটা স্বাভাবিক সম্পর্ক খুঁজে পাওয়া যায়। কিন্তু তাহের সাহেবের সঙ্গে আন্তর্জাতিক ইস্যুর কি কোনো সম্পর্ক আসলে আছে? আমি জানি না, আপনারা জেনে থাকলে আমাকে জানাবেন প্লিজ। আবার মঈন খান অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেখানে ছিলেন সেই জায়গাটিতে মিয়া গোলাম পরোয়ারকে ভাবা হচ্ছে। আপনার কি মনে হয় দারুণ কিছু হয়েছে? আসলে কারো ব্যক্তিগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, প্রশ্ন একটাই, গত 6 মাসে তিনি কি করেছেন? আগের কথা বাদ দিলাম, শুধু গত 6 মাসের হিসেবে ধরি। এই 6 মাসে যারা ছায়া মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন 6 মাস পর, তারা সংশ্লিষ্ট বিষয় কি কোনো দৃশ্যমান কাজ করেছে যেটা তাকে আলোচনায় নিয়ে এসেছে? এখন আরও কিছু জায়গায় আমরা একটু দেখবার চেষ্টা করি, যেমন প্রয়োজন ভিত্তিক দক্ষতা
ধারাবাহিক উপস্থিতি এবং বিকল্প নীতি দেওয়ার সক্ষমতার কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে ঢাকা 12 আসনের সাইফুল ইসলাম খান মিলনকে। সংসদের বাজেট আলোচনা হয়েছে, অর্থনীতি নিয়ে নানা সময়ে কথা বলার খুব বড় সুযোগ ছিল, সরকারের নীতিকে বিকল্প ব্যাখ্যা দেওয়ারও সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিয়ে তিনি ঠিক কী কাজ করেছেন, সরকারের কে নতুন করে ভাবতে তিনি বাধ্য করেছেন, এমনকি কিছু বলেছেন তিনি? সংসদ তো প্রাণবন্ত ছিল, তারা কথা বলার সুযোগ পেয়েছে, সেইখানে তারা কি আসলে ম্যাজিক্যাল কিছু করেছে? কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে প্রায় অন্তঃশ্বাস শূন্যভাবেই এই ছায়া মন্ত্রিসভা হলো। যারা দায়িত্বে থাকবেন তাদের কাজ দিয়েই প্রমাণ করতে হবে তারা ভবিষ্যতে আসলে দায়িত্বের যোগ্য নেতা কিনা, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জামায়াতের লোকজন নাকি খুব মেধাবী হতেই পারেন, কিন্তু রাজনীতিতে মেধার প্রমাণ দিতে হয় কাজ দিয়ে, নতুন চিন্তা দিয়ে, নীতি দিয়ে, শুধু দলের ভেতরে পরিচিতি দিয়ে নয়। এই জায়গায় অন্তত এনসিপি জামায়াতকে চ্যালেঞ্জ দিচ্ছে, নতুন ভাষায় কথা বলছে, নতুন ইস্যু সামনে আনছে, নিজেদের দৃশ্যমান রাখছে। ফলে ছায়া মন্ত্রিসভায় এনসিপিকে যুক্ত করা গেলে সেটি আরও শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক হতে পারত। দেখা যাক শেষ পর্যন্ত এনসিপিকে তারা যুক্ত করে কিনা, নাকি এনসিপিরাই নিজেরাই একটা ছায়া মন্ত্রিসভা করে। আরেকটা মজার বিষয় চোখে পড়ল, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় কি মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো মন্ত্রী নেই? থাকলে তিনি কে? কেউ যদি জানেন সেই কথা জানান আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।